retro rocket ignition on my on the ground. রাতের বেলায় যখন আমরা আকাশের দিকে তাকাই তখনই আমরা অসংখ্য উজ্জ্বল তারা দেখতে পাই, আর সেই তারাদের মাঝে দেখা যায় এক লাল গ্রহকে, এবং সেই লাল গ্রহটিকেই বলা হয় মঙ্গল গ্রহ। প্রাচীন কাল থেকে মানুষ পৃথিবীর থেকে মঙ্গল গ্রহকে পর্যবেক্ষণ করে আসছে। দূরবীন দিয়ে বিজ্ঞানীরা এর সারফেসকে বোঝার চেষ্টা চালিয়ে গেছে, আর এই গ্রহটিকে নিয়ে তারা অসংখ্য থিওরিও তৈরি করেছে। কিন্তু একবিংশ শতাব্দীতে এসে সেই সব কিছু বদলে যায়। কিছু দেশ সিদ্ধান্ত নেয় মঙ্গল গ্রহকে শুধু দূর থেকে দেখলেই হবে না, সেইখানে পৌঁছাতে হবে। বৈজ্ঞানিক সব যন্ত্রপাতি পাঠিয়ে সেখানকার মাটি আর বায়ুমণ্ডলকে পরীক্ষা করতে হবে, আর নিশ্চিত করতে হবে সেইখানে কি মানুষ বসতি স্থাপন করতে পারবে কিনা, এবং কি অতীতে কোনো এক সময় কি সেখানে প্রাণ সৃষ্টির মতো পরিবেশ ছিল কিনা। আর এর থেকে শুরু হয় মঙ্গল মিশনের আসল দৌড়। প্রায় কয়েক দশক ধরে মহাকাশের মিশনের ক্ষেত্রে কেবল দুটি দেশের নামই সব থেকে বেশি শোনা যেত, প্রথমত আমেরিকা এবং দ্বিতীয়ত রাশিয়া। আমেরিকা ইতিমধ্যেই চাঁদে মানুষ পাঠিয়ে দিয়েছে। তাদের রোবটগুলো এখন বর্তমানে মঙ্গলের মাটিতে ঘুরে বেড়াচ্ছে, এবং কি সেই সাথে তারা ইনজিনিটি নামের একটি হেলিকপ্টারকেও পাঠিয়েছে, যা মঙ্গলে গিয়ে উড়ে বেরিয়ে সেইখান থেকে তথ্য সংগ্রহ করেছে। আর এইখানেই পুরো বিশ্ব বিশ্বাস করে নিয়েছিল মহাকাশের এই রেস বোধ হয় এইখানেই শেষ। এরপর ভারত মঙ্গল মিশনকে লঞ্চ করে। ভারতই এমন এক দেশ যারা প্রথম চেষ্টাতেই মঙ্গলের অরবিটে একটি অরবিটারকে সফলভাবে স্থাপন করতে সক্ষম হয়। অপরদিকে একটি এমন দেশও ছিল যারা মহাকাশ নিয়ে খুব একটি নাটকীয় মন্তব্য দিতেন না। তারা ছিলেন চুপচাপ, তারা গোপনে কাজ করে যাচ্ছিলেন, এবং কি এই মার্স মিশনের জন্য তারা গোপনে প্রস্তুতিও নিচ্ছিলেন। আর সেই দেশটির নাম হচ্ছে চীন। 1980 সালের আগ পর্যন্ত চীনের স্পেস প্রোগ্রাম ছিল খুবই সীমিত। তাদের কোনো হাইটেক রোবট প্রযুক্তি ছিল না, মহাকাশ সম্পর্কে তেমন গভীর অভিজ্ঞতাও তাদের নেই। এই কারণে বিশ্ববাসী চীনকে খুব একটি গুরুত্ব দিত না। সেই সময় চীনের স্যাটেলাইটগুলো কেবল পৃথিবীর কক্ষপথ পর্যন্তই সীমাবদ্ধ ছিল, তাই চাঁদ বা মঙ্গলে পৌঁছানো তাদের কাছে ছিল একটি স্বপ্নের মতো। কিন্তু চীনের সরকার একটি বিষয়কে খুব ভালোভাবেই বুঝে ফেলেছিলেন, ভবিষ্যতে যদি ক্ষমতার নতুন কেন্দ্র তৈরি হয় তাহলে সেটা শুধু ভূমিতে নয়, মহাকাশেও হবে। তাই 15ই অক্টোবর 2003 সালে চীন তাদের প্রথম মানব মিশন লঞ্চ করে, যার নাম ছিল শেনজো 5। এই মিশনে মহাকাশে যান ইয়াং লিউই। তিনি প্রায় 14 বার পৃথিবীকে প্রদক্ষিণ করে নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন। কিন্তু এই মিশন শুধু চীনের জন্য একটি সাফল্যই ছিল না, এটি ছিল পুরো বিশ্বের উদ্দেশ্যে একটি বার্তা যে আমরাও পারি। এই সাফল্যের পর চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা CNSA আর থেমে থাকেননি। তারা শুরু করেন এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা, প্রথমে চাঁদ, তারপর মঙ্গল। চীন জানতো মঙ্গল সরাসরি যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ, বিশেষ করে ল্যান্ডিং করার সময়। এই কারণেই তারা প্রথমে চাঁদে নিজস্ব প্রযুক্তির পরীক্ষা করতে শুরু করেন। তারপর 2007 সালে চীন চিয়াংই-1 মিশন লঞ্চ করে। এই মিশনের লক্ষ্য ছিল চাঁদকে প্রদক্ষিণ করা এবং তার বিস্তারিত ম্যাপ তৈরি করা, আর এই মিশন ছিল অত্যন্ত সফল। কিন্তু 2019 সালে চীন পুরো বিশ্বকে অবাক করে দেয় যখন তারা চিয়াংই-4 লঞ্চ করে। এই মিশনে চীন চাঁদের একটি এমন অংশে পৌঁছে যায় যেটা পৃথিবীর থেকে কখনোই দেখা যায় না। এই সফল মিশনের পর পুরো বিশ্ব বুঝে যায় চীন আর পিছিয়ে নেই। চন্দ্র অভিযানের সফলতার পর চীন ঠিক করে তাদের পরবর্তী গন্তব্য হবে মঙ্গল গ্রহ। কিন্তু মঙ্গল কোনো সাধারণ গ্রহ নয়, এখানে পৌঁছানোই হলো মহাকাশ প্রযুক্তির সবথেকে কঠিন চ্যালেঞ্জগুলোর একটি। এই কারণেই পৃথিবীর প্রায় অর্ধেক মঙ্গল মিশন ব্যর্থ হয়েছে। মঙ্গল মিশনের সবথেকে কঠিন অংশ হলো সফট ল্যান্ডিং,
কারণ মঙ্গলের বায়ুমণ্ডল এতটাই পাতলা যে ল্যান্ডিংয়ের সময় প্যারাসুট ঠিকমতো কাজ করতে পারে না। ফলে সামান্য ভুল মানেই সব শেষ। কোটি কোটি ডলারের মিশন ধ্বংস হয়ে যেতে পারে। মঙ্গলের ল্যান্ডিংয়ের এই 7 মিনিটকে বলা হয় 7 মিনিট অফ টেরর। শুধু মঙ্গলে সফট ল্যান্ডিং করতেই আমেরিকাকে কয়েক দশক সময় লেগে গিয়েছিল। 1976 সালে নাসার ভাইকিং 1 মিশনের মাধ্যমে প্রথম সফট ল্যান্ডিং করতে সক্ষম হয়। অন্যদিকে রাশিয়াও বহুবার ব্যর্থ হয়েছিল। কিন্তু চীন এবার একটি ভিন্ন কৌশল নেয়। 2020 সালে যখন পুরো বিশ্ব করোনার মহামারী নিয়ে ব্যস্ত ছিল, ঠিক সেই সময় চীন নীরবে তাদের প্রথম মঙ্গল মিশন লঞ্চ করে দেয়। মিশনের নাম তিয়াংয়ান 1। এই মিশন বিশ্বকে অবাক করে দেয় একটি বিশেষ কারণে। কারণ এতে একসাথে 3টি কাজ করার পরিকল্পনা ছিল। সাধারণত দেশগুলো খুব সতর্কভাবে ধাপে ধাপে মঙ্গল মিশন চালায়। প্রথমে পাঠানো হয় অরবিটার, যার কাজ মঙ্গলকে প্রদক্ষিণ করা এবং ওপর থেকে ছবি তোলা। তারপরে পাঠানো হয় ল্যান্ডার, যেটা মঙ্গলে নেমে একটি জায়গায় দাঁড়িয়ে পরীক্ষা নিরীক্ষা চালায়। তারপর পাঠানো হয় রোভার, যেটা চাকার সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলতে পারে। কিন্তু চীন এক ঢিলে 3 পাখি মারে। একটি মাত্র লঞ্চে তারা অরবিটার, ল্যান্ডার এবং রোভার 3টিকেই পাঠায় লং মার্চ রকেটের মাধ্যমে। এটা ছিল বিশাল এক ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। প্রায় 10 মাস মহাকাশে ভ্রমণের পর 14 মে 2021 সালে চীন সফলভাবে মঙ্গল গ্রহে ল্যান্ড করে। তারা ল্যান্ড করে ওইটোপ্লিয়া প্লানিশিয়া অঞ্চলে, যা মঙ্গলের উত্তর গোলার্ধে অবস্থিত। মজার বিষয় হলো নাসার পারসিভিয়ারেন্স রোভারও এই একই কাছাকাছি অঞ্চলে ল্যান্ড করেছিল, যার নাম ছিল জ্যাজেরো ক্রিয়েটর। চীনের এই ল্যান্ডার পুরোপুরি অটোমেটিক ছিল, কারণ পৃথিবী থেকে মঙ্গলের সিগন্যাল যেতে আসতে প্রায় 20 মিনিট সময় লাগে। তাই মানুষ রিয়েল টাইমে এটিকে নিয়ন্ত্রণ করতে পারবে না। চীন তাদের রোভারের নাম রাখে ঝুরুং। এটি তাদের অগ্নি দেবতার নাম অনুসারে রাখা হয়। ল্যান্ডিংয়ের কিছুক্ষণ পর ল্যান্ডার তার র্যাম্প নামিয়ে দেয়। তার 6 চাকার ছোট রোবটটি ধীরে ধীরে মঙ্গলের মাটিতে নেমে আসে। এটাই ছিল চীনের ঝড় মঙ্গল গ্রহের প্রথম ছবি পৃথিবীতে পাঠায়। এই মুহূর্তটি ছিল চীনের জন্য একটি ভীষণই ঐতিহাসিক একটি মুহূর্ত। আমেরিকার পর চীনই দ্বিতীয় কোনো দেশ যারা সফলভাবে মঙ্গল গ্রহের মাটিতে কোনো রোভারকে পরিচালনা করতে পেরেছেন। কিন্তু সবথেকে অবাক করার বিষয় ছিল অন্য একটি কিছু। ঝুরং মঙ্গল গ্রহের মাটির নিচে এমন কিছু প্রমাণ খুঁজে পায় যা ইঙ্গিত দেয় এক সময় সেখানে বিশাল সমুদ্র ছিল, আর হয়তো প্রাণের অস্তিত্বও থাকতে পারে। ঝুরংয়ের এই মিশন নাসার আগের রোভারগুলোর মতো ছিল না। নাসা মূলত ক্যামেরা দিয়ে মঙ্গলের সারফেসকে পর্যবেক্ষণ করত, কিন্তু চীন এইখানে একটু ভিন্ন পথকে বেছে নেয়। তারা মঙ্গলের মাটির নিচের স্তরকে টার্গেট করে, আর এই সিদ্ধান্তের কারণে তারা এমন সব রহস্যের আবিষ্কার করে যা পুরো বিশ্বের বিজ্ঞানীদেরকে হতবাক হতে বাধ্য করে। ঝুরংয়ের সবথেকে শক্তিশালী প্রযুক্তি ছিল তার গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার। এই রাডার মাটির নিচে স্ক্যান করতে পারত, ঠিক যেমন ডাক্তার আল্ট্রাসাউন্ড দিয়ে শরীরের ভেতরকে দেখতে পারে। ঝুরং রেডিও ওয়েবের ব্যবহার করে মাটির নিচের গঠনকে দেখতে পেত। যখন ঝুরং মঙ্গলের লাল মাটির ওপরে ধীরে ধীরে চলছিল, হঠাৎ তার রাডার মাটির নিচে অদ্ভুত কিছু শনাক্ত করে। ডেটা বিশ্লেষণ করে দেখা যায় মাটির নিচে 76টি ভিন্ন ভিন্ন স্তর রয়েছে, আর সেই স্তরগুলো ছিল সামান্য হেলানো। এটা সাধারণ কোনো মাটির গঠন ছিল না। ঠিক যেমন সমুদ্রের ঢেউ তীরে এসে বালিকে একটির পর একটি স্তরে জমা করে, সেই একই ধরনের প্যাটার্ন পাওয়া যায় সেখানে। বিজ্ঞানীদের মতে এটি বাতাসে তৈরি হওয়া বালির স্তূপ নয়। এমন গঠন তৈরি হতে হলে লক্ষ লক্ষ বছর ধরে ঢেউয়ের আঘাত লাগাতে হয়। অর্থাৎ একসময় এই অঞ্চলে গভীর সমুদ্র ছিল, একসময় সেখানে ঢেউ আছড়ে পড়ত, নদী প্রবাহিত হতো, কিন্তু আজ সেই জায়গাটি সম্পূর্ণ শুষ্ক। এখন বিজ্ঞানীদের বড় প্রশ্ন হলো, সেই সমুদ্রে কি পৃথিবীর মতো প্রাণও ছিল? এই প্রশ্নের উত্তর পেতে হলে এখন মঙ্গলের মাটির নিচে জীবাশ্ম বা জীব অণুর চিহ্নকে খুঁজতে হবে। ঝুরংয়ের মূল মিশন ছিল মাত্র 90 দিনের, কিন্তু সে কাজ চালিয়ে যায় প্রায় 358 দিন পর্যন্ত।
তারপর ভয়ঙ্কর ধুলার ঝড়ের কারণে সে ঘুমিয়ে পড়ে। 2022 সালের মে মাসে জোরং ডেটা পাঠানো বন্ধ করে দেয়, কিন্তু প্রায় 2000 মিটার পথ অতিক্রম করার পর সে এমন এক আবিষ্কার করে গেছে যা হয়তো মঙ্গল সম্পর্কে আমাদের ধারণা বদলে দেবে। আর চীন এইখানেই থেমে নেই, তারা পরিকল্পনা করছে 2028 সালে আবার মঙ্গলে যাবে। তবে এবার মিশন হবে আরো বড়। এবার তারা মঙ্গলের মাটি পৃথিবীতে নিয়ে আসতে চায়। তারা একটি এমন রোভার তৈরি করেছে যেটা দুর্গম পাহাড়েও চলতে পারবে। তাদের লক্ষ্য 2031 সালের মধ্যে মঙ্গলের মাটির নমুনা পৃথিবীতে ফিরিয়ে আনা। আর যদি সেই মাটির মধ্যে কোনো অণুজীব বা প্রাণের চিহ্ন পাওয়া যায়, তাহলে সেটি মানব ইতিহাসের বিজ্ঞানের একটি নতুন অধ্যায় লেখা হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমনই সব ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।